হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই প্রশ্নগুলি 2016 সালে যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে গিয়েছিল তাদের থেকে শুনেই তৈরি করা হয়েছে। তো একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা অনেকেই কিন্তু ডিমোটিভেটেড হয়ে পড়ছো। অনেকেই বলছো রেজাল্টও এলো না, স্কোর কার্ডও এলো না, তাহলে প্রিপারেশন নেবো কেন? দেখো, রেজাল্টের কথা তো আমি আগেই বলেছিলাম যে এই মুহূর্তেও তোমাদের কোনো স্কোর কার্ড কিছুই আসবে না। তোমরা যারা ইউটিউবে আমাকে ফলো করো প্রত্যেকেই জানো আমি বলেছিলাম এখন তোমাদের কোনো স্কোর কার্ড আসছে না। আমি প্রথম থেকেই তাই বলছিলাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর রটিয়েছে যে 20 তারিখে তোমাদের স্কোর কার্ড চলে আসবে ইত্যাদি ইত্যাদি। তোমাদের রেজাল্ট একেবারে চলে আসবে জুলাই মাসে। তো জুলাই মাসে রেজাল্ট এলে জুলাই মাসেই তুমি প্রিপারেশন শুরু করবে এমনটা তো নয়। তো অনেকে তো আবার কমেন্ট করছে রেজাল্ট আসছে না, তো প্রিপারেশন নিয়ে কি হবে? তো তাদের কথা ছাড়ো, আমাদের কাজ হচ্ছে সিরিয়াস স্টুডেন্টদেরকে নিয়ে। তারা হয়তো জুলাই মাসে রেজাল্ট আসার পর তারপরেই তারা প্রিপারেশন নেবে। যাকগে, চলো আমরা দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন আমি যে সমস্ত ব্যক্তিগত পরিচিতি ও মানসিকতা থেকে যে সমস্ত প্রশ্নগুলি করা হয়েছিল সেই প্রশ্নগুলি প্রথমে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, এই প্রশ্নটি যে কোনো ইন্টারভিউতেই করা হয়, 2016 সালেও করা হয়েছিল। নিজের সম্পর্কে কিছু বলতে নিজের নাম, জেলার নাম, নিজের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমান কাজের সম্পর্কে খুব সংক্ষেপে এবং আত্মবিশ্বাসের সাথে বলতে হবে। 2 নম্বর প্রশ্ন, আপনার নামের অর্থ কী? আপনার নামের সাথে আপনার ব্যক্তিত্বের কোনো মিল আছে কি? হ্যাঁ, এই ধরনের কিন্তু প্রশ্ন করা হয়। তুমি ইন্টারভিউ দিতে গেলে তোমাকে তোমার নিজের নামের কি অর্থ সেটা কিন্তু জেনে যেতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে বলি, যদি তুমি ধরো কোনো ব্যক্তির নাম যদি রাহুল হয় বা তোমার নাম যদি রাহুল হয়, তাহলে ইন্টারভিউয়ার কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে যে রাহুল নামের অর্থ কী। রাহুল নামের অর্থ হচ্ছে যে সমস্ত দুঃখ বা কষ্টকে জয় করেছে এমন ব্যক্তি। তো তুমি তোমার নাম যদি রাহুল হয় তাহলে তুমি সেটা জেনে গেলে। তা তোমাকে এটা প্রশ্নও করতে পারে আপনার নামের অর্থের সঙ্গে আপনার ব্যক্তিত্বের কি কোনো মিল রয়েছে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়। তখন তুমি বলবে হ্যাঁ, রাহুল নামের অর্থ হচ্ছে যে সমস্ত দুঃখ বা কষ্টকে জয় করেছে এমন ব্যক্তি। তো আমার ব্যক্তিগত জীবনেও অনেক দুঃখ বা কষ্ট, অনেক ধরনের বাধা বিপত্তি আমার জীবনে এসেছে এবং সেই সমস্ত দুঃখ বা কষ্টগুলিকে আমি অতিক্রম করে আজকের এই জায়গায় এসে আমি পৌঁছতে পেরেছি। তো আমি বলতে পারি আমার নামের অর্থের সঙ্গে আমার ব্যক্তিত্বের স্বভাবের আমার ব্যক্তিত্বের বা স্বভাবের কিছু মিল রয়েছে। 3 নম্বর প্রশ্ন, তোমাকে এটা করা হতে পারে, আপনি কেন এই গ্রুপ সি ও ডি এর চাকরিটি করতে চান? এই প্রশ্নটিও 2016 সালে করা হয়েছিল। তো এই প্রশ্নের উত্তর তুমি কি দেবে? এই প্রশ্নের উত্তর দেবে, এটি একটি অত্যন্ত সম্মানজনক চাকরি যা আমাকে আর্থিক স্থিতিশীলতা দেবে এবং সরাসরি সাধারণ মানুষের সেবায় যুক্ত থাকার সুযোগ করে দেবে। 4 নম্বর প্রশ্নটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কমিউনিটি পোস্টে একজন জিজ্ঞাসা করেছিল, তার ডাউট রয়েছে, যদি এই প্রশ্নটি করা হয়, আপনি ওভার কোয়ালিফাইড, উচ্চশিক্ষিত হয়েও কেন এই চাকরিটি করবেন? তুমি এটা বলতে পারো, কোনো কাজই ছোট নয়। আমার কাছে বেকার বসে থাকার চেয়ে একটি সম্মানজনক সরকারি প্রতিষ্ঠানে কাজ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা আমাকে এই কাজ আরও নিখুঁতভাবে করতে সাহায্য করবে। তুমি এভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারো। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন কী ছিল? আপনার জেলার একটি বিখ্যাত স্থান বা জিনিসের নাম বলুন। তো তুমি যে জেলায় থাকো তুমি নিশ্চয়ই জানো তোমার জেলাতে কী বিখ্যাত স্থান রয়েছে, বা কোনো বিখ্যাত যদি কোনো জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন পেয়ে যায়, যদি কোনো বস্তু থাকে, তো তুমি ইন্টারভিউ বোর্ডের সামনে সেটা তুলে ধরবে। যেমন যদি তুমি কোচবিহার জেলা থেকে বিলং করো তাহলে তুমি বলতে পারো আমাদের কোচবিহার জেলায় বিখ্যাত একটি স্থান হচ্ছে মদনমোহন মন্দির, বা বলতে পারো কোচবিহার প্যালেস। তোমার জেলায় যেটা রয়েছে সেটা তুমি আগে থেকে জেনে যাবে। অবশ্যই তুমি জানো, তুমি যে জেলাতে রয়েছো তুমি নিশ্চয়ই জানো। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, যেটা 2016 সালে করা হয়েছিল, আপনার একটি স্ট্রেংথ এবং একটি দুর্বলতা বলুন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দেবে? এই প্রশ্নের উত্তর তুমি বলতে পারো, আমার শক্তি হলো Subscribe আমি Helping অত্যন্ত Academy. পরিশ্রমী এবং দ্রুত নতুন জিনিসকে আমি শিখতে পারি। দুর্বলতা হলো কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো না, একটু খুঁতখুঁতে স্বভাবের আমি। এতে তুমি যে নিজের দুর্বলতা বললে, এই দুর্বলতাটাও কিন্তু তুমি পজিটিভভাবেই বললে। 7 নম্বর প্রশ্ন, যেটা কমন প্রশ্ন করাই হয় যে কোনো ইন্টারভিউতে, যে আপনার হবি কী? তো তোমরা বলবে যার যেটা হবি রয়েছে, বই পড়া, খেলাধুলা, গান শোনা, গাছ লাগানো, যার যেটা তোমাদের হবি রয়েছে সেটাই বলবে। অ্যাকচুয়াল যেটা তোমার হবি রয়েছে তুমি সেটাই বলবে, কিন্তু কিন্তু বানিয়ে কিন্তু কোনো হবি বলতে চেও না। তুমি যেটা তোমার যেটা করতে ভালো লাগে সেটাই কিন্তু ইন্টারভিউ বোর্ডের কাছে বলবে।
কারণ তোমাকে হবি তুমি যেটা বলবে সেটা থেকে কিন্তু পাল্টা প্রশ্ন হতেও পারে। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন রয়েছে, 50টা প্রশ্ন রয়েছে, দেরি করব না, একটু ফাস্ট দেখব। 8 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, আপনি কি অন্য কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? এই প্রশ্নটি করা হতে পারে। তুমি বলবে হ্যাঁ, আমি অন্যান্য পরীক্ষাও দিচ্ছি, তবে বর্তমানে এই চাকরিটি পাওয়া আমার কাছে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। এভাবে তুমি তোমার প্রশ্নটির উত্তর দিতে পারো। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন যাওয়ার আগে তোমাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করে নেই। জুলাই মাসে তোমাদের কিন্তু রেজাল্ট আসছে। সঠিক প্রস্তুতির জন্য এই সময়টা কিন্তু সত্যিই খুবই কম। নিজের পার্সোনালিটি কিন্তু একদিনে চেঞ্জ হবে না। তোমাকে দিনের পর দিন নিজের উপর কাজ করতে হবে, তারপরেই তোমার পার্সোনালিটি চেঞ্জ হবে, যাতে কিনা তুমি ইন্টারভিউতে গিয়ে একটা ভালো মার্কস পাও। কোথাও থেকে কোনো স্টাডি ম্যাটেরিয়াল দেখে চলে গেলাম, সেভাবে ইন্টারভিউ প্রিপারেশন হয় না। তোমাকে একটা প্রপার প্রিপারেশন নিতে হবে। তোমাকে নিজের পার্সোনালিটি, কমিউনিকেশন স্কিল সব কিছুর উপরই ওয়ার্ক করতে হবে। তো তাই জন্যই আমাদের হেল্পিং একাডেমির পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ স্পেশাল ব্যাচ। এই ব্যাচটিতে তোমাদের জন্য থাকছে অনলাইন লাইভ ক্লাস, পার্সোনাল গাইডেন্স ও লাইভ মক ইন্টারভিউ প্র্যাকটিস, এবং তার সাথে সাথে থাকছে হাই কোয়ালিটি ক্লাস নোটস। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে অ্যাফোর্ডেবল প্রাইসে ইন্টারভিউ ব্যাচ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। এই ব্যাচে যারা এনরোল করতে চাও তারা এখনই আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে 8167226626। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? এই যে 299 টাকা, এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট। সমস্ত ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে, একদম লাইভ। আজকে 9 নম্বর প্রশ্ন রয়েছে, আপনার আদর্শ ব্যক্তি কে এবং কেন? এই প্রশ্নটিও করা হয়েছিল আগের বার। উত্তর দিতে পারো আমার আদর্শ ব্যক্তি। তোমার যেটা আদর্শ ব্যক্তি তুমি বলবে। আমি এখানে একটা সম্ভাব্য উত্তর দিয়ে দিয়েছি। তুমি বলবে স্বামী বিবেকানন্দ বা APJ আব্দুল কালাম, কারণ তাদের জীবন সংগ্রাম এবং আত্মবিশ্বাস আমাকে সবসময় কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন কি রয়েছে? 10 নম্বর প্রশ্ন, আপনি যদি এই চাকরিটি না পান তবে কি করবেন? তুমি এই প্রশ্নের উত্তর এভাবে দিতে পারো, আমি হতাশ হব না, নিজের ভুলগুলো চিহ্নিত করে সেগুলো থেকে শিক্ষা নেব এবং আগামী দিনে আরও উন্নত প্রস্তুতি নিয়ে আবার চেষ্টা করব। তো তুমি এভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারো। আচ্ছা, এখন আমরা পর্বটিতে দেখব তোমার যে কাজের ধরন, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই যে পোস্টগুলি রয়েছে, এই পোস্টগুলিতে কি কি ধরনের কাজ করতে হয়, সেই ধরনের কাজ থেকেও কিন্তু প্রশ্ন করা হয়, যা 2016 সালে করাও হয়েছিল। তো সেই রকম প্রশ্নগুলি আমরা এখন দেখব। প্রথম প্রশ্ন রয়েছে 11 নম্বর প্রশ্ন, একজন গ্রুপ সি কর্মীর প্রধান কাজ কি? দেখো, একজন গ্রুপ সি কর্মীর প্রধান কাজ হচ্ছে অফিসের নথিপত্র সংরক্ষণ, বিভিন্ন ফাইল তৈরি, ডেটা এন্ট্রি করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যাবতীয় দাপ্তরিক কাজকর্মে পরিচালনা করা। 12 নম্বর প্রশ্ন রয়েছে, একজন গ্রুপ ডি কর্মীর কাজ কি? অফিসের ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, অফিস পরিষ্কার বা পরিচ্ছন্ন রাখতে সাহায্য করা এবং স্টাফদের নির্দেশ পালন করা। 13 নম্বর প্রশ্ন রয়েছে, আপনাকে যদি আপনার বাড়ি থেকে অনেক দূরে বা অন্য কোনো রাজ্যে পোস্টিং দেওয়া হয়, এটা একটু কেটে দাও, এটা ভুল রয়েছে, অন্য কোনো রাজ্যেটা কেটে দাও। আপনি কি যাবেন? তো এই প্রশ্নের উত্তর তুমি এভাবে দেবে, হ্যাঁ অবশ্যই যাব, চাকরির প্রয়োজনে আমি রাজ্যের যে কোনো প্রান্তে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। 14 নম্বর প্রশ্ন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আপনার আচরণ কেমন হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর তুমি এভাবে দেবে, অত্যন্ত বিনয়ী, শ্রদ্ধাশীল এবং তাদের অফিসিয়াল নির্দেশ পালনে আমাকে সবসময় তৎপর থাকতে হবে। 15 নম্বর প্রশ্ন, অফিসের কাজের সময় কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আপনার প্রথম কাজ কি হবে? এই প্রশ্নের উত্তর তুমি এভাবে দিতে পারো, আমি অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো এবং দেরি না করে ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব বা হাসপাতালে নিয়ে যাব। 16 নম্বর প্রশ্ন, ফাইল মেনটেন্যান্স বলতে কি বোঝেন? এই প্রশ্নের উত্তর হবে, অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথিপত্র বিষয় অনুযায়ী নির্দিষ্ট ফোল্ডারে গুছিয়ে রাখা, সুরক্ষিত রাখা, যাতে দরকারে খুব সহজেই তা খুঁজে পাওয়া যায়। আচ্ছা, পরের প্রশ্ন দেখি কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে 17 নম্বর প্রশ্ন, আপনি কি কম্পিউটারে কাজ করতে জানেন? এই প্রশ্নটি ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে যারা গ্রুপ সির ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমাদেরকে কিন্তু এই প্রশ্নটি করা হতে পারে। আগেরবারও করা হয়েছিল, এবছরও করা হবে। এই প্রশ্নের উত্তর হবে, হ্যাঁ আমি বেসিক কম্পিউটার, বিশেষ করে MS ওয়ার্ড, MS এক্সেল এবং ইন্টারনেট ব্যবহারের কাজ জানি। 18 নম্বর প্রশ্ন রয়েছে, আপনার সিনিয়র অফিসার যদি আপনাকে তার কোনো ব্যক্তিগত কাজ করতে বলেন আপনি কি করবেন? এই প্রশ্নের উত্তর তুমি এভাবে দিতে পারো, আমি অত্যন্ত বিনীতভাবে তাকে মনে করিয়ে দেব যে আমার প্রথম ও প্রধান দায়িত্ব হলো অফিসের অফিসিয়াল কাজগুলো সময় মতো সম্পন্ন করা। 19 নম্বর প্রশ্ন, অফিসের শৃঙ্খলা রক্ষায় একজন কর্মচারীর ভূমিকা কী? তুমি এই প্রশ্নের উত্তর এভাবে দেবে, সঠিক সময়ে অফিসে আসা, নিজের কাজের প্রতি সৎ থাকা এবং অফিসের গোপনীয়তা বজায় রাখা। 20 নম্বর প্রশ্ন, একটি সরকারি অফিসে
টিম ওয়ার্ক কেন জরুরি? এই প্রশ্নের উত্তর তুমি এইভাবে দিতে পারো, সবার কাজের সমন্বয়ে যে কোনো বড় কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা যায়, যা অফিসের কর্মক্ষমতা বৃদ্ধি করে। আচ্ছা, এখন আমরা দেখব ন্যাশনাল জিকে ও অ্যাডমিনিস্ট্রেশনের উপর বেস করে যে সমস্ত প্রশ্নগুলি 2016তে করা হয়েছিল, সেই প্রশ্নগুলি এখন আমরা দেখে নেব। এই প্রশ্নগুলি 2016 সালে করা হলেও এই উত্তরগুলি কিন্তু সমস্ত কিছু 2026 সালে আপডেটেড যেটা উত্তর হবে সেটাই কিন্তু দেওয়া হয়েছে। ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ফ্রি ক্লাস চলছে, মোটামুটি 11-12টা ক্লাস হয়েও গেছে। এই সমস্ত ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপ থেকেই পিডিএফ পেয়ে যাবে এবং পিডিএফ থেকে সমস্ত ম্যাটেরিয়ালগুলি নিয়ে তোমরা পড়ে নাও। চলো দেখে নিই 21 নম্বর প্রশ্ন কি রয়েছে। 21 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? উত্তর হবে মাননীয় অমিত শাহ। 22 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 3:2। 23 নম্বর প্রশ্ন, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরু, কর্ণাটকে অবস্থিত। 24 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান পদে কে আসীন থাকেন? এই প্রশ্নের উত্তর হবে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 25 নম্বর প্রশ্ন, স্বচ্ছ ভারত অভিযানের মূল উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর হবে সমগ্র ভারতকে পরিচ্ছন্ন করা এবং উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত করা। 26 নম্বর প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার মূল লক্ষ্য কী? কন্যা ভ্রূণ হত্যা রোধ করা, মেয়েদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষার প্রসার ঘটানো। দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের ন্যাশনাল জিকে, ভারতের টোটাল জিকের উপর বেস করে কোশ্চেনগুলো করাচ্ছি। এরপরে আমি তোমাদের জন্য পশ্চিমবঙ্গের উপর বেস করে একটা ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসবো। পশ্চিমবঙ্গ থেকে যে প্রশ্নগুলি হতে পারে সেই প্রশ্নগুলি প্রিপেয়ার করতে পারবে। 27 নম্বর প্রশ্ন কি রয়েছে? 27 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্য কোনটি? বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। 28 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? তোমরা সবাই জানো, পণ্ডিত জওহরলাল নেহরু। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন রয়েছে, ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী? উত্তর হবে দেশের প্রশাসনিক কাজ ও সরকারি পরিষেবাগুলোকে প্রযুক্তি নির্ভর, দ্রুত, দুর্নীতিমুক্ত করা। 30 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল? মাননীয়া প্রতিভা পাটিল। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, এখন আমরা জাতীয় সংবিধান ও ইতিহাস থেকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ও হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলি ইন্টারভিউতে 2016 সালে করা হয়েছিল সেই প্রশ্নগুলি আমরা এখন দেখব। আচ্ছা, আমাদের 31 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? মাননীয় ধর্মেন্দ্র প্রধান। সমস্ত কিছুই আপডেটেড দেওয়া রয়েছে ক্লাসে। 32 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? মাননীয়া দ্রৌপদী মুর্মু। 33 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে শিক্ষার অধিকার অর্থাৎ রাইট টু এডুকেশন কত নম্বর ধারায় বলা আছে? 21-এর এ নাম্বার ধারায় বলা আছে। এটি কিন্তু ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। 34 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? তোমরা সবাই জানো 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন জাতীয় যুব দিবস পালিত হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে 35 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে? 6টি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। 36 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে থেকে কার্যকর হয়? ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটি করা হতেই পারে এবার তোমাদেরও। প্রশ্নের উত্তর হবে 2010 সালের 1 এপ্রিল থেকে। 37 নম্বর প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকর কেন স্মরণীয়? এই প্রশ্নের উত্তর হবে তিনি ভারতীয় সংবিধানের খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল এবং তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। 38 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নাগরিক বা ফার্স্ট সিটিজেন কাকে বলা হয়? এর উত্তর হবে ভারতের রাষ্ট্রপতিকে। 39 নম্বর প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল। ভারতে এখন মোট লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে 6টি রাজ্যে। পশ্চিমবঙ্গ লেজিসলেটিভ কাউন্সিল ছিল আগে, তো এটা 1969 সালে উইথড্র করা হয়। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন অর্থাৎ 40 নম্বর প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যের সং অফারিংয়ের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, এখন আমরা দেখব কিছু পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন, সিচুয়েশনাল বা বিহেভিয়ারাল কোশ্চেন দেখব, যেই প্রশ্নগুলি 2016 সালে করা হয়েছিল। ভীষণই ট্রিকি এই প্রশ্নগুলি, আগে থেকে প্র্যাকটিস না করে গেলে, দেখে না গেলে তোমরা ইন্টারভিউতে গিয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন দিতে পারবে না। ইন্টারভিউ কিন্তু ছেলে খেলা নয়, দুদিনের প্রিপারেশন, ইন্টারভিউ প্রস্তুতি কিন্তু কখনোই হয় না। আচ্ছা, 41 নম্বর প্রশ্ন রয়েছে, কাজের চাপে খুব ক্লান্তি লাগলে বা রাগ হলে আপনি কিভাবে তা সামলান? এই প্রশ্নের উত্তর দেবে, আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি এবং কাজের ফাঁকে 2 মিনিটের বিরতি নেই এবং নিজেকে মনে করে দেই যে এই কাজটা আমার ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। 42 নম্বর প্রশ্ন, আপনি যদি কোনো কাজে বড় ভুল করে ফেলেন
তখন কি করবেন? এই প্রশ্নের উত্তর দেবে, আমি সেটা লুকানোর চেষ্টা করব না, অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, ভুল স্বীকার করব এবং তা দ্রুত সংশোধনের ব্যবস্থা করব। 43 নম্বর প্রশ্ন, দুজন সহকর্মীর মধ্যে তোমার অফিসে বা স্কুলে কোনো বিষয়ে তর্ক বা মতবিরোধ হলে আপনি কি করবেন? এই প্রশ্নের উত্তর তুমি দেবে, আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকব এবং তাদের ব্যক্তিগত বা পেশাগত বিষয়ে অকারণে হস্তক্ষেপ করব না। 44 নম্বর প্রশ্ন রয়েছে, কোনো সাধারণ মানুষ অফিসে এসে বা স্কুলে এসে আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনার প্রতিক্রিয়া কি হবে? দেখো, এটি ভীষণই ট্রিকি একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তুমি এভাবে দিতে পারো, আমি কোনোভাবেই পাল্টা রাগ দেখাবো না, শান্ত থেকে ওনার কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অফিসিয়াল নিয়ম মেনে বিষয়টি সমাধানের চেষ্টা করব। চলো দেখে নিই 45 নম্বর প্রশ্ন কি রয়েছে। 45 নম্বর প্রশ্ন রয়েছে, আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলবদ্ধভাবে? এই প্রশ্নের উত্তর তুমি এভাবে দিতে পারো, আমি দলবদ্ধভাবে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে প্রয়োজনে একা দায়িত্ব নিতেও আমার কোনো সমস্যা নেই। 46 নম্বর প্রশ্ন, স্কুলে বা অফিসে হঠাৎ আগুন লাগলে বা বড় কোনো বিপদ হলে আপনার প্রথম পদক্ষেপ কী হবে? দেখো, এই প্রশ্নের উত্তর তুমি এভাবে দেবে, মাথা ঠান্ডা রেখে প্রথমে ফায়ার অ্যালার্মকে বাজাবো এবং সবাইকে সতর্ক করব এবং অন্যান্য সহকর্মীদের নিরাপদে অফিস থেকে বের হতে সাহায্য করব। 47 নম্বর প্রশ্ন, আপনার সহকর্মী যদি ফাঁকিবাজ হয় এবং কাজ না করে আপনি কি করবেন? প্রশ্নের উত্তর তুমি এভাবে দেবে, আমি প্রথমে আমার নিজের কাজগুলো নিখুঁতভাবে শেষ করব, তবে তার অবহেলার কারণে যদি অফিসের কাজে বড় কোনো ব্যাঘাত ঘটে তবে আমি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বাধ্য থাকব। 48 নম্বর প্রশ্ন কি রয়েছে? আচ্ছা, 48 নম্বর প্রশ্ন রয়েছে, সততা বা ইন্টিগ্রিটি বলতে আপনি ব্যক্তিগতভাবে কি বোঝেন? এই প্রশ্নের সব থেকে বেস্ট অ্যান্সার হবে, যখন আমাকে কেউ দেখছে না বা নজরদারি করছে না তখনও সম্পূর্ণ নিজের দায়িত্ববোধ থেকে সঠিক কাজ করে যাওয়ার নীতিই হলো আমার কাছে সততা। আচ্ছা, 49 নম্বর প্রশ্ন কি রয়েছে, আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল এবং আপনি তা কিভাবে পার করেছেন? তো এটা তো পার্সোনাল প্রশ্ন, তো এই প্রশ্নের উত্তর তুমি নিজের মতো করে দেবে। তোমার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জটি কী ছিল এবং সেটা তুমি কী রকমভাবে হ্যান্ডেল করেছো সেটাই ইন্টারভিউয়ার বোর্ডের কাছে তোমাকে তুলে ধরতে হবে। যেমন উদাহরণস্বরূপ তুমি এটা বলতে পারো, চাকরির প্রস্তুতি ও পারিবারিক দায়িত্ব একসাথে সামলানো এবং তার সাথে সাথে কঠিন রুটিন মেনে চলা, এটাই আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। 50 নম্বর প্রশ্ন, এত প্রার্থী থাকতে আমরা আপনাকে কেন বেছে নেব? এই প্রশ্নের বেস্ট উত্তর এটাই হবে, আমি বিশ্বাস করি এই পদের জন্য যে সততা, কঠোর পরিশ্রম করার মানসিকতা এবং দায়িত্ববোধ প্রয়োজন তা আমার মধ্যে রয়েছে। সুযোগ পেলে আমি সরকারি নিয়ম মেনে নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করব। তো এটাই ছিল আজকের শেষ প্রশ্ন। তুমি লেখা পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে এসছো, তো এখন শুধু তোমার একটা স্টেপ বাকি, তোমার প্রয়োজন ইন্টারভিউতে ভালো মার্কস পাওয়া, কারণ ইন্টারভিউ নাম্বারের উপরই ডিপেন্ড করছে ফাইনাল মেরিটে তোমার নাম থাকবে কিনা। তো তোমার কাছে যেহেতু সুযোগ রয়েছে সেই সুযোগটাকে কাজে লাগাও, জুলাই মাসেই তোমাদের রেজাল্ট চলে আসবে, তো প্রিপারেশন এখন থেকেই শুরু করে দাও। আমাদের নতুন পেইড ইন্টারভিউ ব্যাচ শুরু হচ্ছে, এই পেইড ইন্টারভিউ ব্যাচে আমি নিজে তোমাকে গাইড করব তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য, তোমার কনফিডেন্স বিল্ড আপের জন্য এবং তোমার কমিউনিকেশন স্কিল ঠিক করার জন্য, এবং তার সাথে সাথে রয়েছে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য যে সমস্ত জিনিসগুলি তোমাকে পড়ে যেতে হবে সেই সমস্ত জিনিসের ক্লাস, হাই কোয়ালিটি পিডিএফ নোটস এবং সবথেকে স্পেশাল লাইভ ইন্টারভিউ প্র্যাকটিসের ব্যবস্থা। ভর্তি হতে এখনই হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে 8167226626। হোয়াটসঅ্যাপেই তোমাকে ব্যাচের সমস্ত ডিটেলস এবং পেমেন্ট পদ্ধতি জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকে 2016 সালের সেরা 50টি প্রশ্ন। ক্লাসটি কেমন লাগলো আমাকে জানাও। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং নিজেদের চাকরিপ্রার্থী বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।